মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে গাড়ি ফুল একদম রকেট। তো চলো যাওয়া যাক। আর ভেতরটা পরিষ্কার করিনি, মানে ওই কম্বল ফম্বলগুলো ঠিকঠাক করে পেতে নিই, তাহলেও বুঝতে পারছে না, কষ্ট হচ্ছে। কারণ আমি যদি বসি তখন আমারও কষ্ট হবে। তো চলো আগে ঠিক করে নিই। তো গাইস এসে গিয়েছি তোমার এটা ঘোষপুকুরের কাছে, মানে এখান থেকে শিলিগুড়ি আর মাত্র 40 থেকে 35 কিলোমিটার, ঠিক আছে। এই যে আমার রানিকে খাড়া করে দিয়েছি, এই যে ন্যাশনাল হাইওয়ে। আর এদিকে আছে চায়ের দোকান, আর বিশাল কুয়াশা পড়ছে এইদিকে। এই দেখো, ওই দেখো, দেখেছ কিতনা সারা কুয়াশা হ্যাঁ রে বাবুয়া। তো চলো একটু চা খাই, তারপরে অনেক ঘুম লাগছিল। তো আমার সাথে যে এসছে ওকে দিইনি, কারণ ও ঘুমাচ্ছিল, তো ফট করে ঘুম থেকে উঠে আর ঠিক মতন কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে। তো যাবো, গিয়ে এদিকে থেকে দেবো। তো চলো যাই, চা খেয়েছি, খুব শীত লাগছে। তো ভাই সাহেব দেখো কুয়াশা কিরম পড়ছে, কুয়াশা, ঠিক আছে। তার মধ্যে একটু একটু ঘুম লাগছে, মানে সব মিলিয়ে আমি শেষ। একটু একটু না ভালোই ঘুম লাগছে। তো কুয়াশাও বিরাট পরিমাণে পড়ছে, মানে ক্যামেরায় পরিষ্কার আসছে, কিন্তু মানে বাইরের থেকে দেখলে অনেক অনেক পড়ছে, ঠিক আছে। এইসব জায়গায় একটু কম পড়ছে, আলো ফালো আছে, বোঝা যাচ্ছে না। কিন্তু এই দেখো, এই দিক থেকে কুয়াশা শুরু হবে, মাঠের ভেতরে একটু বেশি পড়ছে, ঠিক আছে। আর এই কুয়াশার মধ্যে আস্তে আস্তে যাওয়াই আমার মনে হয় বেটার হবে। তোমাদেরকেও বলি, তোমরাও আস্তে আস্তে চলো, কোই বাত নেই, ঠিক আছে। তো চলো সামনে যাই। তো ভাই সাহেব এই কুয়াশা কীরকম দেখো, সব চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। মানে এখন তো তাও একটু কম পড়ছিল, পিছনের দিকে আরও বেশি পড়ছিল, সামনে হয়তো আরও বেশি পড়তে পারে। আবার এই গুয়াহাটির পরে যে পাহাড়গুলো পড়বে, তার মধ্যে যদি আরও কুয়াশা পড়ে, তাহলে তো গাড়ি চালানোই মুশকিল হয়ে যাবে ভাই। তো চলো এরকম আস্তে আস্তে কম কম হবে। আর লাইটগুলো সেই লাগছে, হরর মুভির লাইট, ঠিক আছে, মতলব ব্যাপক লাগছে। তো চলো যাই। এখান থেকে মানে শিলিগুড়ি ঢুকে গিয়েছি, আর ফুলবাড়ি এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার গেলে ফুলবাড়ির থেকে একদম টানটান আসাম রোড চললো। আর মোটামুটি এখান থেকে বর্ডার, খুব জোরলে 170 কিলোমিটার মতন গেলে বর্ডার। তো বর্ডারটা আজকে রাতারাতি পার হয়ে যেতে হবে। রাত্রে পার হয়ে গিয়ে কালকে সারাদিন ওখানে থাকতে হবে। থাকার পর কালকে আবার রাত্রে গাড়ি ছাড়তে হবে, নাহলে আবার গেজি গ্যাঞ্জাম করে পুলিশে। মানে এই বিএসএফের এটা স্টিকার দেওয়া আছে, এতে করবে কি বলতে পারবো না, বাদ বাকি কালকে যাওয়ার পরে বুঝতে পারবো। কারণ এদিকে অতটা গেজি গ্যাঞ্জাম করলো না, এবার ওইদিকে গিয়ে কী করবে না করবে সেটা তারাই জানে। এখন আমি তো বলতে পারছি না, আমার বেঙ্গল নম্বরের গাড়ি যেহেতু, সেহেতু ঝামেলা করতেই পারে। তো চলো যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। ও ভাই সব চলে এসছে ফুলবাড়ি টোল প্লাজা, মানে যেখানে পয়সা নেয় হাতে, সেই টোলে চলে এসছি। তো ভাই সাহেব টোল ছেড়ে চলে এসেছি আসামের ওই 4 লেনে। তো এখানে হচ্ছে জামে জামে যাচ্ছি। তো জামটা ভালোই পেছন থেকে এসছে, মানে টোলের জাম, ওই জাম, সামনে একটা সিগন্যাল আছে ওই জাম। এবার ওখান থেকে বাঁদিকে ঘুরবো। আর এইসব জামেই বেশি তেল খায়, ঠিক আছে। কারণ জামে জামে গেলে গিয়ারে গিয়ারে গাড়ি যেতে হয়, আর সেহেতু তেলটা বেশি লাগে, ঠিক আছে। ক্লাস ব্রেক যাই। আর আমি শুভকে দিয়েছিলাম গাড়ি, কারণ আমার প্রচুর ঘুম লাগছিল। তো সেহেতু আমি, ওর লাইসেন্স নেই, সেহেতু আমি একটু জেগেছিলাম। আমি বললাম যে 4 লেনটা, এইটা টাউনটা পার করে যখন ওই দিকের রাস্তায় উঠবি 4 লেনে, জলপাইগুড়ির রাস্তায়, তখন তোকে আমি ছেড়ে দেবো, আমি ঘুমাবো। তো ধীরে ধীরে যাচ্ছিলো, কিন্তু ওর গাড়ি চালানো আমার খুব অপছন্দ হচ্ছিলো, কারণ ও গাড়ির পিছনে, অনেকটা পিছনে গিয়ে গাড়িটাকে দাঁড় করাচ্ছিলো। আমি বলছিলাম যে বারবার 10-20 হাত পিছনে গিয়ে গাড়িটা দাঁড় করা, কিন্তু ও বারবার সে গাড়ির পিছনে গিয়েই গাড়িটাকে লাগাচ্ছে। ওরকম করে গাড়িটা যদি যখন ব্যাকে আসবে, তখন কিন্তু গাড়িটা এসে গড়িয়ে আমার গাড়িতে লাগবে, আর গাড়িতে লাগলে তখন কিন্তু গাড়িটার সামনের শো ভেঙে চলে যেতে পারে। তো আমার সাথে বিএসএফ স্যারও ছিল। এইভাবেই যাচ্ছিলাম, কিন্তু ওর আমার অপছন্দ ছিল, রেগে যাচ্ছিলাম ওর উপরে বারবার, ঠিক আছে। আমি এটা ভয়েস ওভার করছি, কারণ মিউট করার কারণ উনি একটা গান চালিয়েছিল, সেই গানের কারণে কপিরাইট আসতে পারে, সেই কারণে এতটা ভিডিও তো ডিলিট করা যায় না। তো চলো যাওয়া যাক। তো
ভাই সকাল হয়ে গেছে আর আমরা আসাম বর্ডারে ঢুকছি। তো সারা রাত গাড়ি চালিয়েছি, খুব মানে প্রচুর পরিমাণে ঘুম চোখ নিয়ে গাড়ি চালিয়েছি আজকে। সিঙ্গেল রাস্তা ছিল, তারপরে রাস্তায় প্রচুর পরিমাণে কুয়াশা ছিল। এখনও দেখতে পাচ্ছ কাঁচে কাঁচে এখনো দাগ রয়ে গেছে। তো চলো যাই আসাম বর্ডারে, তারপরে কথা হচ্ছে বর্ডারে গিয়ে কি প্রসেসিংয়ে প্রসেসগুলো ঠিকঠাক করি তারপরে। তো ভাই আসাম বর্ডার ঢুকছি, আর এটা বাংলার শেষ, মানে শেষ, আমাদের বাংলা শেষ এদিকে, এবার আসাম পড়বে। আর এটা হচ্ছে কি নদী জানি না, বর্তমানে এবার এই যে আসাম পড়লো আর 1 কিলোমিটার আছে। তো চলো যাই আসামের দিকে, আর ওইদিকে দেখি প্রসেসিংটা কী হয়। মানে বর্ডারে আমি এইদিকে তো কোনো দিন আসিনি, আমাদের যেমন উড়িষ্যা গেলে ডাইরেক্ট ঢুকে যাই, এদিকে সেরকম কোনো ব্যাপার নেই, এদিকে কাগজপত্র কেটে তারপরে ঢুকতে হয়, ঠিক আছে। কারণ পুলিশরা মানে বেশি ধরপকড় আছে এদিকে, সেই জন্যে এদিকটাই পারমিট, তারপরে কাগজপত্র করে ওয়েট করে তারপরে গাড়ি ছাড়ে। তো চলো যাই, আসামের ভেতরে গিয়ে কথা হচ্ছে। আর সকালবেলা এটা তো 1 টাকাও পুলিশ লাগেনি, আর কারণ গাড়ি ধরছিল না, আন্ডারলোড গাড়ি অনেক জায়গায় ধরেছিল, বাট যেই বলেছে যে বিএসএফের সমান আছে তখনই ছেড়ে দিচ্ছে। তো চলো যাই, বর্ডারে গিয়ে আবার কথা হচ্ছে। তো ভাই সাহেব আসামের মধ্যে ঢুকে গিয়েছি, এটা হচ্ছে আসাম, ওইটা বর্ডারটা সামনে আর পিছনে আমাদের বাংলা ছিল। তো বাংলার পরে একটু যেতে হয়, যাওয়ার পরে আসাম বর্ডার করে, ঠিক আছে। আর বেশি দিন নেই, হয়তো কতগুলো টাকা লাগবে, কত কিছু দেখি না, কিন্তু এই রাত জায়গার কাজ না খুব কষ্টের, মানে জীবন আমার শেষ। আমার সাথে যে ছেলেটা এসছে এই যে উস্তাদ, এ খুব জোর হলে 30 থেকে 40 কিলোমিটার গাড়ি চালিয়ে যায়, আর আমি গাড়ি চালিয়েছি 616 কিলোমিটার। তো চলো কোনো বাদ নেই ভাই, আমি চালাই বেশি, অসুবিধা নেই। সে এসছে, ও হাত করতে নিয়ে এসছি, যখন পারবো না তখন একেবারেই ওকে দিয়ে দেবো ও চালাতে, কিন্তু সে যা হয়েছে হোক, অসুবিধা নেই, সে ঘুমা। তো চলো বর্ডারে যাই। আর সকালবেলার ওয়েদারটা মানে অতি সুন্দর লাগছে, ঠিক আছে, মানে চারিদিকে মেঘ, গাছপালা দিয়ে ভর্তি, ভালো জায়গা। দেখি এবার ভেতরে যাই, মানুষজন কেমন সেটাও তো দেখতে হবে না, জীবনে ফার্স্ট টাইম যাচ্ছি। আর এটা বলতে গেলে আমার সবচেয়ে লং ট্রিপ, আমার জীবনের সবচেয়ে বড় যাত্রা, ঠিক আছে। তো যাই চলো, এই যে বর্ডার এরিয়া, এদিক দিয়ে সব পার্কিং, ক্যান্টেনার গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, আর চলো যাওয়া যাক। हाँ ओ ये काटा हो रहा है, गाड़ी को वेट कर रहा है, जो ओवरलोड है क्या नहीं। तो भाई साहब তো গাড়ির কাটা হচ্ছে এখানে, পিছনে এক জায়গায় হলো, আবার এইখানে না, এটা মনে হয় হবে না এখানে। আর ওভারলোড থাকলে কী হয় সেটাও আমি বলতে পারলাম না সঠিক, আমার আন্ডারলোড গাড়ি, তো সেই কারণে বোঝা গেল না কী ব্যাপার। তো চলো যাই। আর ওভারলোড যদি থাকতো সেটা শুনতে হবে যে স্যার ওভারলোড থাকলে কি করণীয়টা কি, যে ফাইন টাইন হয় নাকি না হয় সেই সব শুনতে হবে। তো কার কাছে শুনবো সেটাই ভাবছি, ওই যে ওখানে একটা স্যার আছে, দেখি যাই। তো চলো যাই। এই যে এইগুলো ছোটো ছোটো ঘর, এই ঘরগুলোতে সব অফিসাররা বসে থাকতো, এখন আর থাকে না মনে হয়, সব ভাঙাচোরা দেখছি, ওই ঘরটায় আছে। তো চলো যাওয়া যাক, তারপর কথা হচ্ছে। তো ভাই ফাইনালি বর্ডার ক্রস করে আসামের ভেতরে ঢুকে পড়েছি। তো কোনো কাগজপত্র চাইনি, এবার আমি যদি একা আসতাম কী হতো জানি না, স্যার এসছে বলে হয়তো কাগজপত্র চাইনি, স্যারের আইডি কার্ড দেখালো তো ছেড়ে দিল। তো আমি হয়তো একা আসলে পারমিট হয়তো চেত, আর
যেখানে কাটা হয় ওখান দিয়ে বললো যে এইখান দিয়ে না আসলেও হয়, ওই সোজা যেখান থেকে আমাদের বাঁ দিকে পাঠালো ওইখান থেকে হচ্ছে পারমিট পয়সা দিলে সোজা বের করে দেয়, ঠিক আছে, কিছু খরচা পানি দিলে ওদের বের করে দেয়। তো পারমিট অতটা দেখে না ওরা। আর এই দিক দিয়ে হয়তো পয়সা করে দিইনি কিংবা আন্ডারলোড ছিল ওই জন্য এই দিক দিয়ে পাঠিয়েছে, ওভারলোড থাকলে হয়তো পাঠাতো না এই দিক দিয়ে, যতটুকুনি আমার আইডিয়া। তো যাই হোক, যদি কেউ ওভারলোড নিয়ে আসো কাটা করো না, ঠিক আছে, ফাইন হবে কিন্তু। এটা হচ্ছে শ্রীরামপুর বর্ডার, মানে শ্রীরামপুরের আগে কী বর্ডারটার নাম বেশ ভুলে গিয়েছি। তো যাই হোক, কেউ কাটা করো না, কাটাই তুললেই কিন্তু ফাইন মারবে, ঠিক আছে। আর তোমরা যদি পারো সোজা এসে ওখানে পয়সা দিয়ে 100-200 যা লাগে দিয়ে আসামের ভেতরে ঢুকে যাও, ওইদিকে সামনে এসে পারমিট থাকলে অসুবিধা হবে না, ঠিক আছে, ওভারলোড থাকুক বা না থাকুক কোনো অসুবিধা নেই। তা চলো যাই দেখি কী অবস্থা হয়। আজকে প্রথমবার যাক একটা আশা নিয়ে এসেছি, কী হয় দেখি, সঙ্গে থাকো।